প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান, তার জন্য সংগ্রহ করা হলো ঢাকা 17 আসনের মনোনয়ন ফর্ম। ভোটার হলেন তারেক রহমান ও জাইমা। বিএনপি ক্ষমতায় গেলে দেশ চালানো হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, ঠাকুরগাঁয়ে বলেছেন মির্জা ফখরুল। নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা ও জমাদান। মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন আগামীকাল। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। অন্তর্বর্তী সরকারের মেয়াদে হাদির খুনিদের বিচার শেষের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতে পালিয়ে গেছে হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও তার সহযোগী, জানালো পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 1:45 বাসভবন থেকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়শাদ চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী সহ গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোন পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা সবাইকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা, উনি সেটা বলছেন। এটা জনগণের সামনে তুলে ধরবেন, বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে আর কতক্ষণ থাকবেন? আজ তার আর কি কর্মসূচি আছে আপনি জানতে পেরেছেন কিছু? জেবা, আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির চেয়ারপারসন যেই গুলশানের কার্যালয়টি রয়েছে সেখানে। এখানে কিন্তু অনেকটাই প্রাণ ফিরেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে অফিস করতে শুরু করেছেন সেই দুপুর থেকেই। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাসিত জীবনের পর, অর্থাৎ দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন অথবা রাজস্বিক সংবর্ধনা নিয়ে বাংলাদেশে ফেরা, এবং তারপরে বেশ 3 দিন ধরে ব্যস্ত সময় পার করেছেন তারেক রহমান। তারপরে মূলত প্রথম দিনের মতো তিনি রাজনৈতিক কার্যালয়ে অফিস করতে শুরু করছেন। বেলা 1:30 থেকে তার এই রাজনৈতিক কার্যালয়ে অফিস করা শুরু হলে মূলত দলটির যারা শীর্ষ নেতা রয়েছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, তারা কিন্তু এখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্য নয়, বিশেষ করে নির্বাহী কমিটিতে যারা রয়েছেন তাদের অনেকেই এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইতিমধ্যেই এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। এছাড়া রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু কথা বলেছেন। এবং এখানে কিন্তু উৎসুক নেতাকর্মীদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সেই যে অতীতের মতো, অর্থাৎ 2001 থেকে 2007 যেভাবে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের যেই জাঁকজমক পরিস্থিতি ছিল, যেমন আনন্দ উৎফুল্ল এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সেই অতীত দৃশ্য যেমন ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানে ধানের শীষ নিয়ে যারা বিশেষ করে বিএনপির ভক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে এই মানুষের উপস্থিতি, এবং দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন যাতে তারেক রহমানকে অন্তত একবার হলেও কাছ থেকে দেখতে পারেন। এই যে মানুষের উপস্থিতি, এটি প্রমাণ করে যে তারেক রহমানের যে এই দলের জন্য অপরিহার্যতা এবং তার নেতৃত্বে যে কতটা সুসংগঠিত বিএনপি, সেটি কিন্তু আসলে অনেকটাই প্রকাশ করে। এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের কর্মসূচি আসবে, কিভাবে দল প্রচারণায় অংশগ্রহণ করবে, সবশেষ তারেক রহমান কিভাবে প্রচারণায় অংশগ্রহণ করবেন, সেই সিদ্ধান্তগুলো হয়তো আমরা জানতে পারবো আজ অথবা কালের মধ্যেই। তো আমরা রয়েছি গণমাধ্যম কর্মীরা গুলশান কার্যালয়ে, এবং এখান থেকে ঠিক কখন
তারেক রহমান বেরিয়ে যাবেন সেটি নিশ্চিত করে বলা না গেলেও তিনি যে ভেতরে এখন অবস্থান করছেন এবং দলের নেতাকর্মীদেরকে সময় দিচ্ছেন সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে এখানে বসে আমরা সব তথ্য পাচ্ছি। তাই ছিল যে আমার কাছে গুলশান কার্যালয় থেকে তারেক রহমানের অফিস করার সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। এদিকে ঢাকা 17 আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের অফিস থেকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে সংগ্রহ করেন তারেক রহমানের জন্য মনোনয়নপত্র। ABM আব্দুস সাত্তার জানিয়েছেন, বগুড়া 6 আসন থেকেও মনোনয়ন ফর্ম কিনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জানান, দল ও নেতাকর্মীদের আগ্রহে তারেক রহমান ঢাকা 17 আসনের এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আগামীকাল সোমবার এই মনোনয়ন ফর্ম জমা দেওয়া হবে বলে জানান তিনি। 190 ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য ABM আব্দুস সাত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহের জন্য যেসব ফর্মালিটিস ছিল এইগুলা সম্পন্ন করে এই মনোনয়নপত্র সংগ্রহের জন্য আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। ঢাকা 17 আসনে ভোটার হয়েছেন তারেক রহমান। এই আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থীও হচ্ছেন তিনি। 17 বছরের নির্বাচন শেষে দেশে ফিরে গতকাল শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন ও প্রক্রিয়া সম্পূর্ণ করেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে ওই আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইসি শনিবার জানিয়েছিল, রবিবার কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক আজ বিকেলে সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন করেছে। জামাত ইসলামের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটের বিষয়টি যার যার দলীয় সিদ্ধান্ত, তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত মেলে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। নজরুল ইসলাম খান জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনে সামাজিক মাধ্যমে AI এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে ও AI এর অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ভোটারদের উদ্দীপনার প্রতীক তারেক রহমান, তাই শুধু ঢাকা ও বগুড়া নয়, যে কোনো জায়গা থেকে তারেক রহমান নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের যে কোনো আসন থেকে তারেক রহমানের নির্বাচন করা যৌক্তিক। আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় জাসাসের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক উনি। তো উনি যে কোনো জায়গা থেকেই, সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। তো উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া এটাও অত্যন্ত, তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে
কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানো হবে। দুপুরে ঠাকুরগাঁও শহরের অন্যতম সমাজ কল্যাণ প্রতিষ্ঠান মানব কল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টার মাঠে জেলার আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবারও রাজপথে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তা দেশের আলেম ওলামারা সবাই পছন্দ করেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে তিনি ওসমান হাদি, আবু সাইদ সহ সকল জুলাই যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের অবদান স্মরণ করেন। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কার্যক্রম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন কাল সোমবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কক্সবাজার 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকেলে চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সালাউদ্দিন আহমেদ বেলা 1:30টার দিকে কক্সবাজারে পৌঁছান। নাটোর 2 আসনে ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি বলেন, তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। জেলার 4টি নির্বাচনী আসনে এ পর্যন্ত বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 35 জন তাদের মনোনয়নপত্র তুলেছেন। নোয়াখালী 2 সেনবাগ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিয়া তাবাস্তমের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সেনবাগ সোনাইমুড়ি আসনে ষষ্ঠবারের মতো বিএনপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। রাজশাহী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন দুপুরে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী মাঠে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। রাজশাহীর 6টি সংসদীয় আসনে মনোনয়নপত্র নিয়েছেন 44 জন। এদিকে সকালে চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও বিভিন্ন দলের ও স্বতন্ত্র আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শেষ মুহূর্তে মনোনয়ন জমাদানের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেন বেশ কয়েকজন প্রার্থী। চট্টগ্রামে 16টি আসনে এ পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র 192 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম এবং বরিশাল 2 আসনের এনপিপির প্রার্থী মোহাম্মদ সাহেব আলী। এদিকে সকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল 1 আসনে 8 জন, বরিশাল 2-এ 8 এবং বরিশাল 3 আসনে 8 জন, বরিশাল 4 আসনে 8 এবং বরিশালের সবচেয়ে মর্যাদার আসন বরিশাল সদর 5 আসনে 15 জন এবং বরিশাল 6 বাকেরগঞ্জ সংসদীয় আসনে 6 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উৎসব মুখর পরিবেশে ফরিদপুর ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। দুপুরে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা সহ অন্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়াচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির খন্দকারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুলিয়াচর উপজেলার বেতিয়াকান্দি গ্রামে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে হাদির খুনিদের বিচার শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এই প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, হাদি হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দলের কিছু নেতাকর্মী না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের দলে জায়গা করে নিচ্ছেন। হাদির মতো হত্যাকাণ্ড এড়াতে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে। দলের ভেতরে আড়ি পেতে থাকা সুবিধাবাদী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। ওসমান হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে। ঘটনার 16 দিন পর স্বীকার করল পুলিশ। 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতার করা হয়েছে মূল শুটার ফয়সালের বাবা মা আর সহযোগী সহ 11 জন। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে বলে দাবি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলামের। তাদের ধারণা, হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। হাদির হত্যাকারীদের পালাতে সহায়তাকারী 2 জনকে মেঘালয়ে গ্রেফতারের দাবি করে পুলিশ। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় মূল সন্দেহভাজন ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে এমন আশা পুলিশের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। চট্টগ্রামে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওসমান হাদি হত্যার বিচারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবরোধ শুরুর পরপরই স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ময়মনসিংহে নগরীর টাউন হল মোড়ে জুলাই চত্বরে অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। রংপুরে নগরীর জিলা স্কুল মোড়ে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও এতে অংশ নেয়। একই দাবিতে উত্তাল হয়ে উঠেছে হাদির নিজ জন্মভূমি ঝালকাঠিতেও। খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী, বরিশালেও। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সকালে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, ৩ বাহিনীর প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় গত 23 ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 11ই আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। তার মেয়াদ শেষ হবে 2028 সালের 17ই মে। জুবাইর রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে, 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন 2003 সালের 27 আগস্ট। নিয়োগ স্থায়ী হয় 2005 সালে, আর আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন 2024 সালের 13ই আগস্ট। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। এরই মধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেয়া হচ্ছে। সাইবার সুরক্ষা এজেন্সিকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদের পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ফিনান্সিয়াল সেক্টরে অপরাধ করে যাতে কেউ পার না পায় সে বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশে দিনের তাপমাত্রা কমেছে। আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও কমে কনকনে ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঘন কুয়াশার কারণে দেশের বেশিরভাগ এলাকায় শীত বেড়েছে। রাজধানীতে আজ শীতের পারদ নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা আজও স্বাভাবিক থাকবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশা ও কনকনে বাতাসে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মহানগরবাসী। ছিল আপনার 20 ডিগ্রির মতো দুপুর 12টায়, আজকে সেটা নেমে এসেছে 16 ডিগ্রি, অর্থাৎ দিনের তাপমাত্রা গতকাল থেকে আজকে কমে গেছে। শুধু ঢাকা না, মোটামুটি সারা বাংলাদেশে আজকে দিনের তাপমাত্রা কম রয়েছে। এই জন্যে আপনার শীতের তীব্রতা এটা বেশি অনুভব হবে। এবং এই যে ঘন কুয়াশা গত 3-4 দিন থেকে যে শুরু হয়েছে, এটা মনে হয় আগামী আরও 2 থেকে 3 দিন এটা কম বেশি কন্টিনিউ করবে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় শীতের তীব্রতা বাড়ছেই। গত 5 দিনেও সূর্যের দেখা মেলেনি রংপুরে। উত্তরের ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের প্রকোপ। এতে বিপাকে খেটে খাওয়া মানুষ। সকালে স্থানীয় আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করে 13 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত পড়েছে গাইবান্ধাতেও। সকাল সন্ধ্যা নদী এলাকা সহ কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ ও চরাঞ্চল। কুয়াশার সাথে গুঁড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডায় নাকাল ঠাকুরগাঁয়ের জনজীবন। গত 24 ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম। কুয়াশায় ঢেকে গেছে পথঘাট ও প্রকৃতি। বেশি ভোগান্তিতে নদীর তীরবর্তী 3 শতাধিক চরের কয়েক লাখ মানুষ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে আবারও উত্তেজনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে সকাল 11টা পর্যন্ত 5 বিবি উচনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিজিবি বাধা দেয়ায় কাজ বন্ধ রাখে বিএসএফ। এই ঘটনায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা। এর আগে পরপর 2 বার একই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। চিকিৎসক সহ জনবল সংকটে ভেঙে পড়েছে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবা। স্থানীয়দের অভিযোগ, স্থান সংকুলান না হওয়ায় রোগীদের থাকতে হচ্ছে বারান্দায়। এছাড়া ডাক্তার ধার করে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে শিশুদের। নেই আইসিইউ সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল তথ্য ও টিটু দেবনাথের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট।
কাগজ কলমে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালটিকে 100 শয্যা বলা হলেও মাত্র 50 শয্যার জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালের স্বাস্থ্য কার্যক্রম, যেখানে প্রতিদিন আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসে 6 থেকে 700 রোগী। 2019 সালে প্রায় 44 কোটি টাকা ব্যয়ে 150 শয্যার নতুন ভবন নির্মাণের কাজ চলমান থাকলেও শেষ হয়নি 7 বছরেও। অবকাঠামো সংকটের কারণে বেশি বিপাকে পড়েছে শিশুরা। ওয়ার্ডে 15টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে 70 থেকে 80 জন। তাকে নিয়ে মনে করেন ভিতরে সিট নেই, বারান্দাতে কষ্ট করতেছি আর কি। 4 মাস ধরে বারান্দাতে সিট না পাওয়ার কারণে বারান্দাতে কষ্ট পাইতেছে, বাতাস ঠান্ডা। আমি নিয়ে হেরে আজ 4 মাস ধরে এই বারান্দা পড়া আছি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার মোহাম্মদ সেলিম সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার আস্থাভাজন হওয়ায় নিজের খেয়াল খুশি মতো চালিয়েছে নির্মাণ কাজ। প্রভাবশালী হওয়ার কারণে বিভিন্ন মহলের সাথে যোগসাজশে কাজের দীর্ঘতি এবং কোনো কাজ না করেই বিল নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এরকম অনেক সমস্যা রয়েছে। তাড়াতাড়ি যেন হাসপাতালটা শেষ হইয়া আর হিসাবে বেডে ডাক্তার এবং কর্মচারী সবাই আসে, এলাকাবাসী খুব উপকৃত হবে। সার্জারি এবং গাইনির মতো গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রসূতি সেবা। কিডনি ডায়ালাইসিস সহ সম্ভব হচ্ছে না সাধারণ অপারেশন। বর্তমানে 100 শয্যা বিদ্যমান, আমাদের এই শয্যার বিপরীতেই আমাদের লোকবলগুলা চালু আছে। তো যদি 250 বেডের বিল্ডিং যদি পরিপূর্ণ যদি হয়, সেই হিসেবে 250 বেড শয্যার অনুপাতে আমরা লোকবল নিয়োগ পাবো। অনেক শিশু রোগী ফ্লোরে রেখে চিকিৎসা দিচ্ছি, এতে রোগীরাও কষ্ট পাচ্ছেন, আমাদের কর্মীদের সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে। আমাদের নতুন ভবন নির্মাণ হলে সেখান থেকে সিসিইউ সেবা, আইসিইউ সেবা এবং কিডনি ডায়ালাইসিস সেবা আমরা শুরু করতে পারবো। দ্রুত কাজ শেষ হবে প্রত্যাশা স্থানীয়দের। তবে ঠিকাদার মোহাম্মদ সেলিম ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদের সাথে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু সংবাদ নিয়ে একটি ডেস্ক রিপোর্ট এখন। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দুপুর 3:30টায় তিনি সড়ক পথে স্মৃতিসৌধে পৌঁছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সাথে অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলায় প্রচারণা শুরু করেছে ভোটার গাড়ি সুপার ক্যারাভ্যান। সকালে মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে আনুষ্ঠানিকভাবে আসন্ন সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের প্রচারণা শুরু করে বিশেষ 10টি প্রচারণামূলক যান। গণভোট ও ভোটাধিকার বিষয়ে ভোটারদের সচেতন করা হয় গাড়ি থেকে। নওগাঁতে 16 বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে আজ। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। জেলা শহরের 3টি কেন্দ্র সহ জেলার 10টি উপজেলার প্রতিটিতে একটি করে মোট 13টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার্থী 5866 জন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভীষণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় 5 জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী। বিজিবি জানিয়েছে বাংলাদেশের প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় বিজিবির সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের পাচার রোধ সহ সরকারি নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনার কথা জানান সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের দাউদপুরে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 9 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় 9 আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে দিনব্যাপী এই ক্যাম্পেইন চলে। সকাল থেকেই ছিল সেবা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সকালে হাসপাতাল প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান। তার জন্য সংগ্রহ করা হলো ঢাকা 17 আসনের মনোনয়ন ফর্ম।
ভোটার হলেন তারেক রহমান ও জাইমা। বিএনপি ক্ষমতায় গেলে দেশ চালানো হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, ঠাকুরগাঁয়ে বলেছেন মির্জা ফখরুল। নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা ও জমাদান। মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন আগামীকাল, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। অন্তর্বর্তী সরকারের মেয়াদে হাদির খুনিদের বিচার শেষের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতে পালিয়ে গেছে হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও তার সহযোগী, জানালো পুলিশ। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।